আরেক আরেক থানা আরেক জেলার লোক আপনারা আসছেন আমাদের সঙ্গে শরিক হয়ে আপনাদের কাছে ভোট চাইতে। যেমন তারেক রহমানের পক্ষে ভোট চাইতে ওনারা আসছেন। বিশেষ করে এখানে এসেছেন আমাদের নওগাঁ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আমাদের নওগাঁ জেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, আমার খুব সিনিয়র ছোট ভাই মিঠু, নওগাঁ পৌর বিএনপির সংগ্রামী সভাপতি এবং উনি একজন চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আমার রতন ভাই। আমাদের বগুড়া জেলার অন্তর্গত থানাগুলোর মধ্যে থেকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন এর আগেও এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন বলিষ্ঠ নেতৃত্ব, আমাদের শেরপুর পৌরসভার সাবেক সফল মেয়র, শেরপুর পৌর বিএনপির সংগ্রামী সভাপতি বাবু স্বাধীন কুমার কুণ্ডু, আমাদের শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং পৌরসভার প্যানেল মেয়র এবং কয়েকবারের কাউন্সিলর জুয়েল, সাংগঠনিক সম্পাদক শফিক, আমাদের কাহালু, আপনাদের এই ইউনিয়নের সঙ্গে লাগানো উপজেলা সবচেয়ে নিকট উপজেলা যেটি ছিল কাহালু উপজেলার নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, কাহালু পৌর মেয়র আমাদের আব্দুল মান্নান ভাই উপস্থিত রয়েছেন। আপনাদের এই হাপুর ইউনিয়নের পার্শ্ববর্তী ইউনিয়ন আমাদের মোরল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কাহালু উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ উপস্থিত রয়েছেন। আমাদের কাহালু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক করিম সহ আমাদের এই ফাপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমাদের আদমদিঘি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিখন রয়েছেন। আমি সবার নাম না বললে আসলে সময় থাকবে না। আমি আমাদের নেতৃবৃন্দ সহ উপস্থিত আমার মা বোনেরা এবং প্রিয় ভাইয়েরা সবাইকে প্রথমে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে। আমার বক্তব্যের শুরুতেই আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই কারণেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল গত 12ই ফেব্রুয়ারি। সেই নির্বাচনেও আমি আপনাদের ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ছিলাম। তো সেখানে আপনারা সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে যে আমাদের এই বগুড়ার মাটির প্রিয় সন্তান, আমাদের ভাই, আমাদের পরম আত্মীয়, আত্মার আত্মীয়, আমাদের এই সন্তান জনাব তারেক রহমানকে আপনারা ব্যাপক ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন। এই জন্য জনাব তারেক রহমানের পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, আর এই কারণেই আমাদেরকে এই কষ্ট করে আবার উপনির্বাচন করতে হচ্ছে, আপনাদেরকে কষ্ট করে ভোট দিতে যেতে হচ্ছে। এইটুকু আপনাদেরকে মেনে নিতে হবে, কারণ বাংলাদেশের অন্য আসনের লোক কিন্তু প্রধানমন্ত্রী পায় না। 300টি আসন রয়েছে, তার মধ্যে 2টা আসনে ভোট করেছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান, ঢাকা 17 আর বগুড়া 6। আমরা গর্বিত লোক, আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিয়েছি, প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। এই গর্ব থেকে আমাদেরকে আগামী 9ই এপ্রিল যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদেরকে ভোট কেন্দ্রে সকলকে যেতে হবে এবং এই দায়িত্বগুলো আপনাদেরকে নিতে হবে। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, বিশেষ করে আমার মা বোনেরা, আপনারা একটু দায়িত্বশীল হবেন। আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজনরা কারা ভোট কেন্দ্রে যাচ্ছেন না, উপনির্বাচন যেহেতু একটু অনীহা এখানে কাজ করে, তা আমি গেলেও ভোটে জিতবে, না গেলেও ভোটে জিতবে, এরকম একটা অনীহা কাজ করে। কিন্তু আমাদের কথা অন্য জায়গায়, এই অনীহাটাকে ভাঙতে হবে। কারণ তারেক রহমান এখানে তাকিয়ে রয়েছেন, উনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান যে তার এলাকার মানুষ এবারের নির্বাচনে কি পরিমাণ ভোট তাকে দেয়। বাচ্চা ভাইকে ভোট দেওয়া মানে তাকে ভোট দেওয়া, ধানের ভোট দেওয়া মানে তাকে ভোট দেওয়া। আমার বক্তারা সবাই এই কথাগুলো নিয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। আমি শুধু এটুকু বলবো, 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ছিল সারা বাংলাদেশের মধ্যে একটা কঠিন নির্বাচন। দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রকে উপেক্ষা করে নির্বাচন হবে কি হবে না
নির্বাচন নিয়ে অনেক সংশয়, সকল কিছু উপেক্ষা করে সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করেছে, তারেক রহমান জয়লাভ করেছে, বিএনপি সরকার গঠন করেছে। আমরা সেই নির্বাচনে দেখেছিলাম আমাদের প্রতিপক্ষ যারা ছিলেন 11 দলীয় জোট করেছিলেন। আমাদের পবিত্র ধর্ম, যে ধর্ম আমাদেরকে অনুশাসন দিয়েছে, যে ধর্ম আমাদেরকে জন্মগতভাবে মুসলমান বানিয়েছে, আমরা কালেমায় বিশ্বাসী, আমরা আকীদায় বিশ্বাসী, আমরা নামাজে বিশ্বাসী, আমরা রোজায় বিশ্বাসী, আমরা জাকাতে বিশ্বাসী, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে বিশ্বাসী। এই স্পর্শকাতর জায়গায় তারা সেদিন মিথ্যা কথা বলে এই ধর্মকে আপনার সামনে ভিন্ন খাতে উপস্থাপন করা হয়েছিল। এখানে মুসলমান, হিন্দু সকল ধর্মকে তারা সেদিন অপমান করেছিল, কি ঠিক কিনা বলেন? তারা ইসলামের শাসন কায়েম করতে চায়, আর ওই যে হিন্দু কি বাবুকে আপনার বাগেরঘাটে নমিনেশন দিয়েছিল, কৃষ্ণনন্দীকে নমিনেশন দিয়েছিল, আবার মূর্তি পূজা করেছিল। আপনারা জানেন দুর্গা পূজা হয়েছিল, সেই দুর্গা পূজা দিয়ে দুর্গা মাকে প্রণাম করা, আপনার কীর্তন গাওয়া, কতই লীলা খেলা আমরা আমাদের ইসলামে দেখেছি। তবে এবারের লীলা খেলা কিন্তু ষড়যন্ত্রের লীলা খেলা আবারও, কারণ আপনারা এগুলো কথাগুলো জানেন না, আমরা জানি। আজকেও সাংবাদিক সম্মেলন হয়েছে, গতকাল জামাত ইসলাম সংবাদ সম্মেলন করেছে। এখানকার যে প্রার্থী, আমার আইজুলক কলেজে আমি যখন ভেবেছিলাম তখন আমার সঙ্গে সে ধর্ম সম্পাদক ছিল। যাই হোক, তাকে মানুষ, বগুড়ার মানুষ ওই পরিবারটাকে ভূমিদস্যু হিসেবে চিনে এবং মানে সমবায়ের জায়গা দখল করে একটা মাদ্রাসা করে সেই মাদ্রাসার শিক্ষক হিসেবে থেকে সে এখন অধ্যক্ষ দাবিদার, হয়তো সেখানকার প্রধান শিক্ষক হতে পারে। খুব একটা বড় সড়ো মাদ্রাসা সেটাও না, সে উনি অধ্যক্ষ লেখেন। যাই হোক, অধ্যক্ষ লেখেন, এটা আমাদের ইসলামের অনেকেই লেখেন, এই ভণ্ডরা এরা করে। হ্যাঁ, এইটা তাদের অভ্যাস, আমরা করতে পারি না। তো এই ভণ্ডরা আবার নতুন করে ষড়যন্ত্র করছে, এই মুনাফেকরা। গতকাল সাংবাদিক সম্মেলন করে বলেছে, আমরা যারা বিএনপি করি, বিএনপির নেতা কর্মীরা তাদেরকে ভোটের মাঠে নামতে দিচ্ছি না। তাদের ওই আপনার যারা যে ইয়েগুলো ব্যানারগুলো টাঙানো রয়েছে সেগুলো নাকি আমরা ছিঁড়ে ফেলে দিচ্ছি। তাদের মহিলারা বাড়ি বাড়ি ভোট চাইতে যাচ্ছে, সেখানে আমরা প্রতিরোধ করছি, তাদেরকে যেতে দিচ্ছি না। বলেন তো, আপনাদের ইউনিয়নে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে? এই মুনাফেকরা আপনাদের কাছে কি কখনো এসেছে? এবারের নির্বাচনে কিন্তু আপনাদের কাছে ভোট চাইতে আসে নাই। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগে আমি ইউনিয়নে এসেছি। এই ইউনিয়নে জামাতের দাফাদাফি, লাফালাফি, এগুলো অনেক কিছু আমরা দেখেছি। আমরা সমাবেশ করছি, পাল্টে তারা মিছিল নিয়ে গেছে, যাই নাই? কিন্তু এরা এত নিশ্চুপ কেন? এরা এবারে নির্বাচনে আপনাদের কারো কাছে কি দাঁড়িপাল্লার লিফলেট নিয়ে এসেছে? আমি তো অন্য ইউনিয়নে দেখিনি। ওই আবিদুর রহমান কি কোথাও নির্বাচনী জনসভা করেছে, সমাবেশ করেছে, মানুষের কাছে গিয়েছে? না। তাদের যে মহিলাগুলো ছিল আপনাদেরকে যে বিভ্রান্ত করতো, ছেলে মেয়ের গায়ে হাত দিয়ে শপথ করে নিতে, এই মহিলারা কি আপনাদের পাশে যাচ্ছে? নাই। কিন্তু তারা এরা কোথায় গেল? এরা ওই ষড়যন্ত্র করছে, আন্ডারগ্রাউন্ডে গেছে, ঠিক আছে। এরা এখন ওই ষড়যন্ত্রই করছে যে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করবে, আর এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে সরকার প্রশ্নবিদ্ধ হবে। ইতিমধ্যেই বলেছেন আমরা নাকি মাগুরে স্টাইলের নির্বাচন এখানে করছি। কত বড় বিয়াদব, মুনাফেক আর ভণ্ড হলে এই ধরনের কথাবার্তা বলতে পারে, আপনাদের উপলব্ধি থেকে সেটি বুঝতে হবে। ওরা, আমরা আগাম মন্তব্য করছি, আমরা এইটুকু বুঝতে পারছি। দেখবেন 9 তারিখে ভোট শেষ শুরু হওয়ার পরপরই দেখবেন ওরা এই ভোটকে প্রত্যাখ্যান করেছে, ভোট বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে। এই নাটকে তারা রয়েছে, যাতে এই প্রেশারটা যে সরকারের উপর পড়ে। সরকার সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারছে না, এটি তারা প্রমাণ করতে চাচ্ছে এই মুনাফেকরা। কারণ তারা তো দেখেছে, তারা যাদের ঝোলে তো আর কোনো তবিল নেই, সব তবিলই কিন্তু শেষ হয়ে গেছে। এরা এখন দেখছে যে আমরা তার ভোট চাইতেও যেতে পারছি না। এবং সবচেয়ে বড় কথা, আমরা এই পথে নির্বাচন করতে গিয়ে যে জিনিসটি দেখেছি, বিশেষ করে আমার মা বোনেরা অনেকেই ভুল করেছিলেন। এই যে ৯৭,০০০ ভোট ওরা পেয়েছে না, এটার কারণ ছিল আমার মা বোনদেরকে অনেকভাবে বিভ্রান্ত করা হয়েছে, ধর্মের অপব্যাখ্যা দেওয়া হয়েছে। জান্নাতে যাবেন, আপনি বেহেশতে যাবেন, আপনি এমন কোনো কথা নেই, ভণ্ডভাবে এমন কোনো কথা নেই যেগুলো তারা বলে নাই। সর্বশেষ তারা যেটুকু করেছে, আমাদের সমাজে যারা
গরিব টাইপের মানুষ রয়েছে, এই যে লোকগুলোর কাছে মানে ওই যে নোটের হাড্ডি বলে না বগুড়ার ভাষায়, 1000 টাকার নোট ভোটের 3 দিন 4 দিন আগে থেকে একটা করে দিছে, তাই আর টাকা দিয়ে ভোট কিনছে। এই টাকা দিয়ে ভোট কিনে অনেক ষড়যন্ত্র করে তার 97,000 ভোট পেয়েছে। তো এবার তো দেখছে যে আমরা তো ভোটে তো জিতবো না, টাকা পয়সা খরচ করেও লাভ নেই, দাবাদাবি লাফাবাবি করেও লাভ নেই, তাহলে কি করি? ষড়যন্ত্র করি। আপনারা সজাগ থাকবেন, আপনাদের কেন্দ্রগুলোতে সজাগ থাকবেন। ওরা যদি কোনো ষড়যন্ত্র করতে চেষ্টা করে আমরা ইনশাল্লাহ সেগুলোকে প্রতিহত করব। আমরা ভোট চুরি করবো না, আমরা জাল ভোট দিব না, আমরা ফলস ভোট দিব না। ভোটাররা ভোট কেন্দ্র যাবে, সঠিক ভোট যদি সেটি ভোট দিবে। আমরা সঠিক ভোটে আমাদের প্রার্থীকে জনাব রেজাল্ট করি বাচ্চা ভাইকে ব্যাপক ভোটে আমরা বিজয় করে নিয়ে আসতে পারি। আপনারা দেখেছেন বাচ্চা ভাইকে প্রার্থী করার পরে বাচ্চা ভাইয়ের নামে কত অপপ্রচার ফেসবুক মিডিয়াতে দেখেছেন না? এই বট বাহিনীরা এটা করেছে, এই জামাত ইসলামের বট বাহিনীরা এটা করেছে। এরা এদিকেও ফার্স্ট, বুঝছেন? এরা মানুষের চরিত্র হরণ করা, যেটা আল্লাহ নিষেধ করেছে সেইটা ওরা বেশি বেশি করে করে। বাচ্চা ভাইকে নিয়ে ফেসবুকে এমন কোনো কথা নাই তারা লেখেন। আপনারা যারা রাজনীতি সচেতন লোকেরা রয়েছেন, আমি একটু 1 মিনিট আর কথা বলি, বলে আমি শেষ করবো। আচ্ছা বলেন তো, এই বগুড়ার অঙ্গনে, এই বগুড়ার রাজনৈতিক মাঠে আগে অনেক প্রবীণ নেতা ছিল, আওয়ামী লীগ বিএনপি সব মিলে। আমাদের মমতাজ সাহেব আওয়ামী লীগের ছিল, মারা গেছে। আমাদেরও অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল, তারাও মারা গেছেন। অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন যারা বয়সের ভারে আজকে রাজনীতি থেকে রাজনীতি করেন ঠিকই, কিন্তু একটু মানে অবসর অবস্থায় আছেন। এই মুহূর্তে এই সময়ের যদি আমরা চিন্তা করি তাহলে বগুড়ার সবচাইতে অভিজ্ঞ রাজনীতিবিদকে বলেন তো? রেজাল্ট করি বাচ্চা ভাই। এর ভুল আছে? কারণ উনি ছাত্র রাজনীতি, জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা থেকে উনি রাজনীতি শুরু করেছেন। বগুড়া জেলা জাতীয়তাবাদী ছাত্র দলের উনি সভাপতি হয়েছেন। পর্যায়ক্রমে উনি বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক হয়েছেন, সভাপতি হয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি হয়েছেন। আমাদের সিনিয়র, অনেক সিনিয়র। সর্বশেষ এই ফ্যাসিবাদের নির্বাচনে, ভোট চুরির নির্বাচনে, আটা ময়দান নির্বাচনে, আটা ময়দান হিসেবে বললাম, তা আপনারা তো এই যে বগুড়াতে একটা লোক বাড়াইছিল আওয়ামী লীগের, প্রেম মান্নান, নাম শুনেছেন না? বগুড়া শহরে এমন কোন এলাকা নেই যেখানে আটা ময়দা সবজি বিতরণ করে সে ভোট করে নাই, সে আওয়ামী লীগের প্রেম মান্নান। আজকে প্রেম মান্নান হারা চলে গেছে। ওই নির্বাচনে এত কিছুর মধ্যেও এত প্রতিরোধ, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন, ভোট কেন্দ্রে যেতে না দেওয়া, এত কিছুর মধ্যেও কিন্তু রেজাল্ট করেন বাদশা ভাই সেদিন বগুড়া পৌরসভা নির্বাচনে মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই বগুড়া পৌরসভা যেখানে ফ্যাসিবাদ সরকার কখনোই কোনো অর্থ বরাদ্দ দেন নাই, রুটিন অর্থ আসতো, সেই রুটিন অর্থ বরাদ্দও সেখান থেকে কেটে দেওয়া হতো। আমার এই যে স্বাধীন কুমার কুণ্ডু আমাদের শেরপুরের মেয়র ছিলেন, উনি আরো ভালো বলতে পারবেন যে এখানে বগুড়া পৌরসভা, শেরপুর পৌরসভা, এগুলোতে নির্ধারিত যে আসতো সেগুলো কেটে নিয়ে নাসিম সাহেব মন্ত্রী ছিলেন, উনি সিরাজগঞ্জ নিয়ে যেতেন। তারপরে এইদিকে আরো আশেপাশে যারা মন্ত্রী ছিল এগুলো নিয়ে, এই যে স্বপন ছিল, জয়পুরহাটে, এরা বগুড়ার অর্থটা কেটে ওইদিকে নিয়ে যেতেন। এই দিনগুলো হয়েছে। সময় এসেছে এখন বগুড়ার মানুষকে ঘুরে দাঁড়াবার, বগুড়াবাসীকে ঘুরে দাঁড়ানোর সময় এসেছে। আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। 17 বছর আমরা অনেক বঞ্চনা, অবজ্ঞা, অবহেলার শিকার ছিলাম। বিমাতা সুলভ আচরণ করা হয়েছিল আমাদের বগুড়ার মানুষের প্রতি। বগুড়ার সর্বোচ্চ ক্ষেত্রে উন্নয়ন তো দূরের কথা, বেগম খালেদা জিয়া যে উন্নয়ন বলে করেছিল, আপনাদের এই পাপড় ইউনিয়নে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হয়েছিল, আন্তর্জাতিক পদের একটা হাসপাতাল। আপনারা তো সবাই আমার মনে হয় যে সেই হাসপাতাল যান, এখনো যান, আগে ঘুরেছেন, হাসপাতাল হওয়ার নির্মাণের পর থেকে গেছেন। বলেন তো আওয়ামী লীগের সময় ওই হাসপাতালে এক তুলি চুনকামক হয়েছে কিনা? করা হয়েছে? অবহেলায় করেছিল সেই হাসপাতালটি। এমনি ভাবে বিএনপি যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো করেছিল সেগুলো রক্ষণাবেক্ষণ হয় নাই। আজকে আমাদের সময় এসেছে, আমাদের উন্নয়ন করতে হবে। ইতিমধ্যে বগুড়াতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়েছিল, প্রধানমন্ত্রী সেটি প্রত্যাহার করে বগুড়ায় 4 চাইতে সর্ববৃহৎ স্বাতন্ত্র্য বিশ্ববিদ্যালয় করবেন, সেই ঘোষণা উনি দিয়েছেন।
পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এখানে বগুড়ায় হচ্ছে। উনি এই বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করতে চেয়েছিলেন, যার ফলে পৌরসভাকে বর্ধিতকরণ করেছিলেন। আপনাদের ফাপড় ইউনিয়নেরও কিছু অংশ ওই বর্ধিত এলাকায় গিয়েছে, বিশেষ করে আমাদের 14 নম্বর 15 নম্বর ওয়ার্ডের কিছু অংশ। এটা কি ছিল ওনার পরিকল্পনা এই বর্ধিত করে পৌরসভার মধ্যে নেওয়ার জন্য? এটা ছিল বগুড়াকে সিটি কর্পোরেশন করবেন উনি, বগুড়াকে মহানগর করবেন, বগুড়া মহানগর হবে। আর বগুড়ার মানুষের দীর্ঘদিনের একটা দাবি ছিল বগুড়া বিভাগ হবে। আমি ওনার পাশে থেকে, ওনার একজন কর্মী হিসাবে, ক্ষুদ্র কর্মী হিসেবে ওনার পাশে থেকে ওনাকে বলতে শুনেছি, বিভাগের দাবি করতে হবে না, সিটি কর্পোরেশনের দাবি করতে হবে না, আমি এই শহরটিকে এমন উপযোগী করে তুলব যাতে করে অটোমেটিক এখানে সিটি কর্পোরেশন হয় আর বিভাগ হয়। সেটা তো বাস্তবায়নের পথে। যাই হোক, আমি আমার বক্তব্য আমি আর দীর্ঘায়িত করতে চাই না, অনেক কথাই বলে ফেললাম। আমার ভাইরা একটু মিছিল করতে চেয়েছে এই কৈশোর বাজারে।